প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এই কোর্সের ক্ষুদ্র রাষ্ট্র সমূহ যে অধ্যায়টি, তৃতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে আলোচ্য বিষয় হচ্ছে আজকের আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে নিরাপত্তা বিঘ্ন ঘটে, হুমকির সম্মুখীন হয়, সেই হুমকি দূর করে কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটি হচ্ছে এই টপিক্সের মূল আলোচ্য বিষয়। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আন্তর্জাতিক শান্তি, সমগ্র বিশ্বের শান্তি নিশ্চিত করতে গেলে বৃহৎ রাষ্ট্রগুলোর পাশাপাশি ক্ষুদ্র রাষ্ট্রগুলোরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র রাষ্ট্রগুলো যাতে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেদিকে সমগ্র বিশ্বেরই খেয়াল রাখতে হবে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সংগঠনসমূহ, জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি, এদেরও দায়িত্ব এই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। তো প্রথমেই আসো আমরা জেনে নিই নিরাপত্তা কী। নিরাপত্তার ধারণা আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয়। নিরাপত্তা বলতে সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফলকেই বোঝায়। অর্থাৎ নিরাপত্তা, আমরা সাধারণত নিরাপত্তা বলতে কী মিন করি, যে নিরাপত্তা বোধ হয় আমার যে আমি কারো উপর হুমকি কিনা, কেউ আমাকে আক্রমণ করবে কিনা, অর্থাৎ সামরিক শক্তি। শুধু সামরিক শক্তিই নিরাপত্তা সাথে জড়িত নয়, সামরিক শক্তির পাশাপাশি সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যাতে না করতে পারে, সেই দেশের ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, মানবাধিকার, এগুলোও যাতে ক্ষুণ্ণ না হয়, সেটি হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ নিরাপত্তা বলতে শুধুমাত্র সামরিক দিককেই, সামরিক বিষয়টিকেই উল্লেখ করা যাবে না বা বোঝা যাবে না। এর পাশাপাশি সেই রাষ্ট্রের, একটি রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা, সর্বোপরি একটি রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করার অ্যাবিলিটি বা সামর্থ্যকে জাতীয় নিরাপত্তা বলা হয়। অর্থাৎ শুধু সামরিক দিক থেকেই নয়, বরং দেশের আর্থ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল বিষয়ে নিজের স্বাতন্ত্র্য, নিজের স্বাধীনতা, নিজের সার্বভৌমত্ব, অন্যান্য রাষ্ট্রের আগ্রাসন, আধিপত্যবাদ ইত্যাদি থেকে রক্ষা করার অ্যাবিলিটি বা সামর্থ্যই হচ্ছে নিরাপত্তা। তো নিরাপত্তা প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা প্রদান করেছেন। আমি দু একটি তোমাদের সাথে শেয়ার করছি। রাষ্ট্রবিজ্ঞানী ওয়াল্টার লিপম্যান নিরাপত্তা সম্পর্কে বলেছেন, ততক্ষণ পর্যন্ত একটি জাতি নিরাপদ যতক্ষণ পর্যন্ত তার মৌলিক মূল্যবোধগুলোর বিসর্জন দেওয়ার অবস্থায় পতিত না হয়, যুদ্ধ এড়িয়ে চলতে সক্ষম হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। তাহলে লিপম্যান সাহেবের এই সংজ্ঞায় আমরা কয়েকটা উল্লেখযোগ্য জিনিস দেখতে পাচ্ছি, যে একটি রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত সিকিউরড বা নিরাপদ যতক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রের মৌলিক মূল্যবোধগুলো বিসর্জিত না হয়ে যায়। পাশাপাশি সেই রাষ্ট্র যুদ্ধ এড়িয়ে চলতে সক্ষম হয় এবং
বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জ, সেটা অর্থনৈতিক চ্যালেঞ্জ হতে পারে, সামরিক চ্যালেঞ্জ হতে পারে, কূটনৈতিক চ্যালেঞ্জ হতে পারে, এই সকল বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে রাষ্ট্রটি যতক্ষণ নিজেকে রক্ষা করতে সক্ষম হয় ততক্ষণই সেই রাষ্ট্রটি নিরাপদ, তা বেষ্টনীতে আবদ্ধ, এটাই লিপম্যান সাহেব বুঝিয়েছেন। এরপর আসে আরেকটি সংজ্ঞায়, সেটি হচ্ছে ওলফার্ম নামক একজন বিজ্ঞানী নিরাপত্তা সম্পর্কে বলেছেন, কোনো একটি জাতির নিরাপত্তার হ্রাস কিংবা বৃদ্ধি ঘটে তার আক্রমণ প্রতিহত করার অথবা আক্রমণকে পরাস্ত করার দক্ষতার হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে। অর্থাৎ একটি জাতি, একটি রাষ্ট্র নিরাপত্তা হ্রাস কিংবা বৃদ্ধি, অর্থাৎ নিরাপত্তার মাত্রা বৃদ্ধি পেল কিংবা হ্রাস ঘটল, সেটি ডিপেন্ড করছে কিসের উপর? যে ওই রাষ্ট্রের উপর যে বহিঃশক্তি, বহির্রাষ্ট্র আক্রমণ যদি করে সেটি প্রতিহত করার ক্ষমতা অথবা আক্রমণকারীকে পরাস্ত করার দক্ষতার হ্রাস কিংবা বৃদ্ধি পেলে, যদি এই প্রতিহত করার ক্ষমতা, পরাস্ত করার ক্ষমতা হ্রাস পায়, তাহলে সেই রাষ্ট্রের নিরাপত্তার কী ঘটবে? হ্রাস হয়েছে, এটি ধরে নিতে হবে। আর যদি ওই রাষ্ট্রটি, সংশ্লিষ্ট রাষ্ট্রটি বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত ক্ষমতা বৃদ্ধি পায় অথবা আক্রমণকারীকে পরাস্ত করার দক্ষতা বৃদ্ধি পায়, তাহলে সে জাতি, সে রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বৃদ্ধি ঘটেছে, এটি তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে জাতীয় নিরাপত্তা কি হচ্ছে? জাতীয় নিরাপত্তা রাষ্ট্রের এবং জনগণের বৈষম্য অথবা অন্য যে কোনো প্রাকৃতিক কিংবা মানবিক প্রতিকূল বৈরী প্রভাবজনিত নেতিবাচক বা ক্ষতিকর পরিস্থিতি থেকে সুন্দর, সুষ্ঠু এবং সম্মানসহ নিজ রাষ্ট্রীয় মণ্ডলে টিকে থেকে সম্মানজনক অবস্থাসহ সার্বিক অনুকূল বিকাশ লাভের প্রক্রিয়াকে নির্দেশ করে। আমি আবার বলছি, জাতীয় নিরাপত্তা হচ্ছে একটি রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রের জনগণের বৈষম্য অথবা অন্য যে কোনো প্রাকৃতিক অথবা মানবিক প্রতিকূল বৈরী প্রভাবজনিত নেতিবাচক অথবা ক্ষতিকর পরিস্থিতি থেকে। কোন কোন পরিস্থিতি থেকে? একটি হচ্ছে জনগণের বৈষম্য, জনগণের ভিতর কোনো প্রকার বৈষম্য, সেটি থেকে দূরে থাকতে হবে বা নিজেকে রক্ষা করতে হবে। অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, অথবা মানবিক প্রতিকূল বৈরী প্রভাবজনিত কিংবা ক্ষতিকর পরিস্থিতি থেকে সুন্দর, সুষ্ঠু এবং সম্মানসহ নিজস্ব রাষ্ট্রীয় মণ্ডলে টিকে থেকে সম্মানজনক অবস্থা এবং সার্বিক অনুকূল বিকাশ লাভের প্রক্রিয়াকেই নির্দেশ করে জাতীয় নিরাপত্তা। এই জাতীয় নিরাপত্তা ক্ষুদ্র রাষ্ট্রগুলোর ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর, কারণ ক্ষুদ্র রাষ্ট্রগুলো বলতে আমরা যা কি বুঝাই সেটি গত ক্লাসে তোমাদের সাথে আমরা আলাপ করেছি। ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কী ছিল? ক্ষুদ্র রাষ্ট্রগুলো কেমন? ক্ষুদ্র রাষ্ট্রগুলো পরনির্ভরশীল, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অর্থনীতি অনুন্নত, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সামরিক কৌশল দুর্বল, সীমিত যুদ্ধ ক্ষমতা, আধুনিক সামরিক সরঞ্জামের স্বল্পতা, দারিদ্রতা, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, এই সকল নানাবিধ নেতিবাচক বৈশিষ্ট্যের অধিকারী ক্ষুদ্র রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিশ্বে নিজের নিরাপত্তা রক্ষার জন্য, নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জগুলো নিয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো সবসময়ই শঙ্কিত থাকে এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ বা কৌশল গ্রহণ করে থাকে। এখন আমরা প্রথমে দেখি এই ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার চ্যালেঞ্জগুলো কী কী। এই চ্যালেঞ্জগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়: অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, বহির চ্যালেঞ্জ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ
বা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ বলতে বোঝায় অভ্যন্তরীণ এমন কিছু অনুঘটক আছে। অনুঘটক হচ্ছে এমন কোনো বিষয় যেটি দ্বারা ওই একটি ঘটনা ঘটতে পারে, অর্থাৎ নিরাপত্তাহীনতা ঘটতে পারে। এমন একটি বিষয়, এমন একটি ইস্যু যেটা একটি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে, এটাকে বলা হয় অনুঘটক। তাহলে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলতে বোঝায় অভ্যন্তরীণ এমন কিছু অনুঘটক আছে যেগুলো ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এগুলা কি? এগুলা এ ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আলোচনা করব 5টি। প্রথমত, দুর্বল অর্থনৈতিক কাঠামো। ক্ষুদ্র রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো দুর্বল প্রকৃতির। দুর্বল অর্থনীতির ফলে কি হয়? দারিদ্র্য, বেকারত্ব, সীমিত বাজার ব্যবস্থার সৃষ্টি হয়। অনুন্নত কৃষি ব্যবস্থা এবং শিল্প ক্ষেত্রে অনগ্রসরতার ফলে ক্ষুদ্র রাষ্ট্রের অর্থনীতি কি হয়? বৈদেশিক সাহায্য নির্ভর হয়ে পড়ে, যা এসব রাষ্ট্রের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? কারণ যখন আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী চলতে না পেরে অন্য কারো সাহায্য নিয়ে চলতে চাই, অন্য কারো কাঁধে কাঁধে ভর দিয়ে চলতে চাই, অর্থাৎ আমার নিজের চলার শক্তি নাই, ক্ষমতা নাই, অন্যের সাহায্য ছাড়া আমি চলতে পারি না, তাহলে কি হচ্ছে? আই এম ডিপেন্ডেন্ট টু হিম। সেরকম একটি ক্ষুদ্র রাষ্ট্র যেটি অর্থনৈতিকভাবে দুর্বল, সেটি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়লে বৈদেশিক রাষ্ট্রগুলো তো আমাকে এমনি এমনি সাহায্য দিবে না, নানা ধরনের শর্ত জুড়ে দেয়। সে সকল শর্ত পূরণ করতে গিয়ে আমরা আমাদের দেশের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হলেও এই অর্থনৈতিক দুরবস্থা কাটানোর লক্ষ্যে সেই শর্ত মেনেই বৈদেশিক সাহায্য গ্রহণ করে থাকি। ফলে কি হচ্ছে? আমাদের যে সকল রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র, সেগুলোর নিরাপত্তা হুমকি স্বরূপ হয়ে পড়ে এই দুর্বল অর্থনৈতিক কাঠামো। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই অভ্যন্তরীণ চ্যালেঞ্জের অসুস্থ রাজনীতি। অসুস্থ রাজনীতি মানে কি? অসুস্থ রাজনীতি হচ্ছে এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, দলীয়করণ ব্যাপক আকার ধারণ করে, দুর্নীতি অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে, স্বজনপ্রীতি চলতে থাকে শাসক গোষ্ঠীর মাঝে, মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে, আইনের শাসন বিঘ্ন ঘটতে থাকে। সেই সকল ব্যবস্থা বা কর্মকাণ্ডকেই অসুস্থ রাজনীতি বা আনওয়েল পলিটিক্স বলা হয়। এই ধরনের অসুস্থ রাজনীতি যদি কোনো রাষ্ট্রে চলতে থাকে, সেই রাষ্ট্রে চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আর ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অধিকাংশ রাষ্ট্রেই এই অসুস্থ রাজনীতি প্রবণতা বিদ্যমান, ফলে দেশটি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ ও প্রভাব। তোমরা সবাই জানো, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে সামরিক অভ্যুত্থান, সামরিক বাহিনীর হস্তক্ষেপ একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গিয়েছিল একসময়। ধীরে ধীরে এটি প্রবণতা কমে আসলেও এখনও এটি বিভিন্ন দেশে বিদ্যমান। এসব দেশগুলোতে সামরিক অভ্যুত্থান বা কু প্রায়ই ঘটে। আমাদের বাংলাদেশেও এরকম একাধিকবার কু হয়েছে, পাকিস্তানে প্রায়ই হয়। এরকম ক্ষুদ্র রাষ্ট্রগুলো বা উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলোতে সামরিক হস্তক্ষেপ প্রতিনিয়ত হয়ে থাকে। কু না হলেও, অর্থাৎ সামরিক অভ্যুত্থান না হলেও, সামরিক বাহিনী ওই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। যেমন পাকিস্তানে প্রতিনিয়ত প্রভাব বিস্তার করে যাচ্ছে সামরিক বাহিনী। আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, সেখানে যদিও গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, গণতন্ত্রের অন্যতম এই শতাব্দীর অন্যতম ব্যক্তিত্ব অং সান সুচি, তিনি ক্ষমতায়, তারপরেও সেখানে সামরিক বাহিনীর মারাত্মক প্রভাব রয়েছে সরকারের উপর। এটি ক্ষুদ্র রাষ্ট্রগুলোর একটি কমন বৈশিষ্ট্য। তো এই সামরিক বাহিনীর উচ্চাকাঙ্ক্ষা, সামরিক বাহিনীর অযাচিত হস্তক্ষেপ অনেক সময় ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়।
চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশগত চ্যালেঞ্জ, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। জলবায়ুর পরিবর্তন ক্ষুদ্র রাষ্ট্রের পরিবেশের উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। সমগ্র বিশ্বে যখন জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ দূষণ, পরিবেশ পলিউশন এগুলো যখন মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে, তখন উন্নত রাষ্ট্রগুলো কী করছে? পরিবেশ দূষণ ঘটে এরকম ইন্ডাস্ট্রি তাদের নিজ দেশ থেকে সরিয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে স্থানান্তরের প্রক্রিয়া চালিয়েছে। ফলে কি হচ্ছে? ক্ষুদ্র রাষ্ট্রগুলো এই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে, তাদের খাদ্য সংকট বেড়ে যাচ্ছে, উর্বরা ফার্টাইল কৃষি জমি মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে দারিদ্র্য, প্রভার্টি। মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ম্যাকেনমারা এই দারিদ্রতাকেই ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাহীনতার জন্য বেশি দায়ী বলে চিহ্নিত করেছেন। তার মতে এই দারিদ্রতাই একটি দেশের সামরিক শক্তির ল্যাকিংস বা স্বল্পতার কারণ, এবং সেই দেশকে এই ল্যাকিংসটাই বা এই স্বল্পতাই কী করে? ইনসিকিউরড বা নিরাপত্তাহীনতায় পরিণত করে। অর্থাৎ দারিদ্র থাকলে আগে ঘর সামলাবে, খাদ্য সংকট মোকাবেলা করবে, না বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করবে। কোনটা রেখে কোনটা করে, এই যে সীমিত আয়ে অসীম খরচের খাত, এইটা একটা ফ্যাক্টর। এই কারণেই দারিদ্র ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চ্যালেঞ্জের অন্যতম একটি কারণ। এখন আসি আমরা বহির চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে। এক্সটার্নাল চ্যালেঞ্জ, বহির চ্যালেঞ্জ বলতে বোঝায় নিজ দেশের বাইরে অন্যান্য দেশ, প্রতিবেশী অথবা অন্য কোনো বৃহৎ রাষ্ট্র বা কোনো জোট কর্তৃক একটি ক্ষুদ্র রাষ্ট্রে এমন কিছু ঘটলে সেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। এগুলাই হচ্ছে এক্সটার্নাল চ্যালেঞ্জ বা বহির চ্যালেঞ্জ। বহির চ্যালেঞ্জের প্রথমটি হচ্ছে সার্বভৌমত্বের উপর হুমকি, চ্যালেঞ্জ অন সভারেন্টি। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সীমান্ত বিরোধী, প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত সন্ত্রাস, অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বহির্শক্তি বা অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ বিভিন্ন নিরাপত্তাহীনতার চ্যালেঞ্জ হিসেবে ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে রয়েছে। এটা ক্লিয়ার তোমরা বুঝতে পারছো আশা করি, যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সীমান্ত নিয়ে সংঘাত রয়েছে বা দ্বন্দ্ব থাকতে পারে, সীমান্তে সন্ত্রাস হতে পারে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো রাষ্ট্র যদি হস্তক্ষেপ করে, একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে, রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, সরকার পরিবর্তন পদ্ধতি কেমন হবে, এগুলা উন্নয়নশীল দেশের প্রায় রাষ্ট্রেই দেখা যায়। আমাদের প্রিয় বাংলাদেশেও একসময় এগুলো প্রকট আকার ছিল। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা সামরিক সরকার বিরোধী আন্দোলন করেছি। তখন আমরা দেখেছি আমার দেশের নির্বাচন প্রক্রিয়া কেমন হবে, সরকার পরিবর্তন প্রক্রিয়া কেমন হবে, এগুলো নিয়ে আমরা প্রভাবশালী রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছি। প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতরা মিলে সলিউশন দিয়েছেন, সমাধানের ফর্মুলা বের করে দিয়েছেন, আপনারা এইভাবে চলেন, এইটা করেন, সেইটা করেন। এর ফলে কি হয়েছে? আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, আমাদের স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, হানি হয়েছে। ধীরে ধীরে আমরা অবশ্য সেই গ্লানি, সেই অগৌরব, অমর্যাদার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছি। এখন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রই হস্তক্ষেপ করার সুযোগ পায় না। এটি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম একটি কৃতিত্ব, সাফল্য, যে বাংলাদেশ তার নিজের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত করবে। একটি উদাহরণ দিই আমাদের এই পদ্মা সেতু নিয়ে। পদ্মা সেতু কার্যক্রম শুরুর প্রাককালে বা শুরুর সময়ে
ওয়ার্ল্ড ব্যাংক একটি অভিযোগ তুলে ধরে যে পদ্মা সেতুর কাজ নিয়ে বাংলাদেশের মন্ত্রী আমলাসহ কিছু ব্যবসায়ী দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংক এটি নানা ভাবে প্রচার করে ও বাংলাদেশকে অভিযুক্ত করে এই পদ্মা সেতু নির্মাণ সংক্রান্ত চুক্তিটি বাতিল করে দেয়। কিন্তু বাংলাদেশের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ঘোষণা দেন পদ্মা সেতু নির্মাণে বিদেশি অর্থায়নের প্রয়োজন নেই, বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করবে। প্রথমে এই ঘোষণাটি, এই কথাটি স্বপ্নের মতো মনে হলেও, রাজনৈতিক স্ট্যান্ডবাজি মনে হলেও, এখন তো বিশ্ববাসীর কাছে এটি পরিষ্কার বাংলাদেশ সেই সক্ষমতা রাখে বিদেশি সাহায্য ছাড়াই, বিদেশের কাছে মুচলেকা না দিয়ে, বিদেশিদের কাছে নতজানু না হয়ে উন্নয়নমূলক কার্যক্রম ঘটাতে সক্ষম। আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি পদ্মা সেতু নির্মাণের দ্রুততা এবং সম্ভবত আগামী বছরই এই পদ্মা সেতু চালু হয়ে যাবে। তো এভাবেই মানে বহির চ্যালেঞ্জগুলো যখন চলে আসে সেগুলো মোকাবেলা আসলে খুব কষ্টকর হয়। আমাদের গর্ব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন যে বৈদেশিক সাহায্যের জন্য যে দাসখত, যে নানা ধরনের অপমানজনক শর্ত মেনে নিতে হয়, সেটা ভায়োলেট করে, সেটাকে প্রত্যাখ্যান করে তিনি নিজ উদ্যোগে রাষ্ট্রীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে রাষ্ট্রের, বাংলাদেশের যে নিরাপত্তা চ্যালেঞ্জ সেটি দূর করতে সক্ষম হয়েছেন। এরপর আসি আমরা দ্বিতীয় পয়েন্টে, ক্ষমতার দ্বন্দ্ব, পাওয়ার কনফ্লিক্ট। দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ক্ষেত্রে প্রাধান্য বিস্তারের জন্য আঞ্চলিক পরাশক্তি বা বৃহৎ পরাশক্তির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বিপাক্ষিক প্রাধান্য বিস্তার অর্থাৎ দুইটা দেশের মধ্যে প্রাধান্য বিস্তার, কিংবা আঞ্চলিক ক্ষেত্রে প্রাধান্য বিস্তারের জন্য যে এই অঞ্চল, এই যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, এভাবে নানাভাবে সমগ্র বিশ্বই এখন শুধু 7টি মহাদেশে বিভক্ত না, বরং এক একটি মহাদেশের আবার অঞ্চল ভিত্তিক পক্ষ রয়েছে। তো সেই অঞ্চলগুলোতে প্রাধান্য বিস্তারের জন্য আঞ্চলিক পরাশক্তি হতে পারে। যেমন ধরো আমাদের এই সাউথ এশিয়ায় আঞ্চলিক পরাশক্তি হিসাবে আমরা বলতে পারি ভারতের নাম, আমরা বলতে পারি চীনের নাম। তো এই সকল আঞ্চলিক পরাশক্তি কী করে এই অঞ্চলে প্রাধান্য বিস্তারের জন্য তাদের মধ্যে কী সৃষ্টি হয়, ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হয়। যেমন ধরো ভারত এবং চীন উভয়ই চায় আমাদের এই অঞ্চলে প্রাধান্য বিস্তার করতে, ফলে তাদের মধ্যে ক্ষমতার লড়াই সৃষ্টি হয়, প্রতিযোগিতা সৃষ্টি হয়। আবার কখনো কখনো এই আঞ্চলিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের জন্য বৃহৎ শক্তির মধ্যেও ক্ষমতার সৃষ্টি হয়, ক্ষমতার দ্বন্দ্বের সৃষ্টি হয়। কারণ ধরো ভারত আঞ্চলিক সুপার পাওয়ার পাশাপাশি বৃহৎ শক্তির মধ্যেও কোনো রাষ্ট্র সমর্থন দেয়, ফলে এইভাবে সমগ্র বিশ্বে কি হয়, পাওয়ার কনফ্লিক্ট বা ক্ষমতার দ্বন্দ্ব দেয়। তো এই পাওয়ার কনফ্লিক্টগুলোর যত নেতিবাচক ফলাফল, প্রতিক্রিয়া, প্রভাব পড়ে গিয়ে প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপর। এই প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রগুলো এই আঞ্চলিক পরাশক্তি কিংবা বৃহৎ শক্তির ক্ষমতার দ্বন্দ্বের পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে পরিণত হয়। অর্থাৎ আমাদের এই বিশ্বের যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো, সেগুলো শক্তিশালী রাষ্ট্রগুলোর ক্ষমতার দ্বন্দ্বের অনেক সময় বলি হয়, কারণ তারা নিজেদের দেশে সামরিক আক্রমণ না চালিয়ে এই সকল ক্ষুদ্র নিরীহ রাষ্ট্রগুলোর উপর চালিয়ে তাদের প্রভাব বিস্তার করতে চায়, প্রভাব প্রতিষ্ঠা করতে চায়। ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলো কি হয়, ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় পড়ে যায়। কি কারণে?
প্রভাবশালী রাষ্ট্রগুলোর ক্ষমতার দণ্ডের কারণে। বহির্চ্যালেঞ্জের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিক পরাশক্তির অস্ত্রসজ্জা। ক্ষুদ্র রাষ্ট্রের জন্য এটি আরেকটি বড় চ্যালেঞ্জ। অস্ত্রসজ্জার একটি নির্দিষ্ট গতিধারা আছে, সংবরণ না করলে তা বেড়েই চলে। এই কথাটি গতানুগতিক ও আণবিক উভয় অস্ত্রের ক্ষেত্রেই খাটে। মূল বিষয়টি হচ্ছে অঞ্চলে, একটি নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তার করার জন্য আঞ্চলিক বৃহৎ শক্তি কিংবা কোনো পরাশক্তি, সেখানে অস্ত্রসজ্জা বা অস্ত্র সামগ্রী প্রচুর পরিমাণে সরবরাহ করে, সেখানে সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রচেষ্টা চালায়, নিজ দেশের সেনাবাহিনী সেখানে মোতায়েন করে। এর ফলে সেই ক্ষুদ্র রাষ্ট্রটি কী হয়, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ বিপর্যয়। বিশ্বায়নের এই যুগে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমগ্র বিশ্বই আজ আক্রান্ত। বিশেষ করে ক্ষুদ্র রাষ্ট্রগুলো অধিক মাত্রায় আক্রান্ত। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর পার্শ্ববর্তী শিল্পোন্নত রাষ্ট্রগুলো কর্তৃক জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং অপচয়ের কারণে গ্রিন হাউসের প্রভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। এই গ্রিন হাউস প্রভাবের মারাত্মক বিপর্যয় সেই দেশের নিরাপত্তার চ্যালেঞ্জ হিসাবে গণ্য করা হচ্ছে। পঞ্চম চ্যালেঞ্জটি হচ্ছে আদর্শগত হুমকি, আইডিওলজিক্যাল থ্রেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে স্নায়ুযুদ্ধ বিদ্যমান ছিল। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার কি, দুটি বৃহৎ শক্তি তখন ছিল, বিশ্বকে প্রভাবিত করত, বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা করত, একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতো এবং সবসময় একটি মার কাট উত্তেজনা বিরাজ করত। তো এই দুইটি পক্ষ কী ছিল? একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটি হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে সেখানে এই যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ তার অবসান ঘটে। পরবর্তীতে ধীরে ধীরে আবার সেই স্নায়ুযুদ্ধ সূচনা ঘটছে, তবে এখনও সেই প্রকট আকার ধারণ করে উঠতে পারে নাই। স্নায়ুযুদ্ধকালীন সময়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো দুইটা ব্লকে বিভক্ত হয়ে গিয়েছিল। কেউ ছিল পুঁজিবাদী ব্লকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, আবার কোনো ক্ষুদ্র রাষ্ট্রগুলো ছিল সমাজতন্ত্র বা কমিউনিস্ট ব্লকে, যেটি নেতৃত্বে ছিল সোভিয়েত ইউনিয়ন। তো এই যে আদর্শগত হুমকি, এটি ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। বর্তমানেও বিভিন্ন ধরনের মতবাদ বা আদর্শগত ধারণা ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার হুমকির সম্মুখীন করছে। যেমন ধরো জায়নবাদ সাউথ আফ্রিকার, ভারতে হিন্দুবাদ, তারপরে আছে বিভিন্ন দেশে আছে বর্ণবাদ। এই বিষয়গুলো ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে হুমকিতে ফেলে দিচ্ছে। এবার আসি আমরা বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে। বৈশ্বিক চ্যালেঞ্জ বা গ্লোবাল চ্যালেঞ্জ, অর্থাৎ এই চ্যালেঞ্জগুলো বিশ্বের সব দেশের জন্যই থ্রেট, কিন্তু বিভিন্ন কারণে সেই গ্লোবাল চ্যালেঞ্জগুলো বৃহৎ এবং উন্নত রাষ্ট্রগুলোর উপর যতটুকু প্রভাব বিস্তার করে তার থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপর। তো কী এই বৈশ্বিক চ্যালেঞ্জগুলো? প্রথমত হচ্ছে মানব অস্তিত্বের নিরাপত্তা, হিউম্যান সিকিউরিটি। মানব জাতিকে বর্তমানে অস্তিত্বের চ্যালেঞ্জের সামনে নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। মানব জাতি আজকে প্রতিনিয়তই তার অস্তিত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। কি সেই চ্যালেঞ্জগুলো? এগুলা কি?
মানব অস্তিত্বের হিউম্যান সিকিউরিটি, এগুলো কিন্তু গোলা বারুদ না, অস্ত্র শস্ত্র না, প্রাকৃতিক কতগুলো বিষয় আছে। এখন সারা বিশ্বে আমরা একটি মহামারীতে আক্রান্ত, কোটি কোটি লোক এই মহামারীতে আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। কি সেটি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস সারা বিশ্বের মানব অস্তিত্বের নিরাপত্তাকে এখন হুমকির সম্মুখীন করে ফেলছে। করোনা ভাইরাস সহ বা ইতিপূর্বে যে আরও অন্যান্য ভাইরাস ছিল, এই যে নতুন রোগের উৎপত্তি, এগুলো কি করছে? মানব অস্তিত্বের নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। এছাড়াও এই ভাইরাস ছাড়াও অসুখ রোগ ছাড়াও বিভিন্ন অঞ্চলে যুদ্ধজনিত মানবিক বিপর্যয় ঘটে থাকে। যেমন ধরো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যখন জাপানে আণবিক বোমা হামলা চালায়, ওই সময়ে তো যারা ছিল তারা মৃত্যুবরণ করেছে ওই হামলায়, কিন্তু পরবর্তীতেও জাপানের কয়েকটি জেনারেশন এই আণবিক বোমার সাইড এফেক্টে আক্রান্ত। তো এভাবেই মানব অস্তিত্বের নিরাপত্তা দেখা যায় বৈশ্বিক চ্যালেঞ্জের একটি অন্যতম হিসাবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগত নিরাপত্তা, এনভায়রনমেন্টাল সিকিউরিটি। ক্রমবর্ধমান হারে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ক্ষুদ্র রাষ্ট্রগুলোই অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন অনেক বেড়ে যাবে, তখন কি হবে? সমুদ্র উপকূলবর্তী নিম্ন এলাকাসমূহ, যেমন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ ঘনবসতি অঞ্চল সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেরু অঞ্চলের বরফ গলা শুরু হলে প্রবল জলোচ্ছ্বাস সহ ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে যাবে। তো পরিবেশগত দিক থেকেও বিশ্ব আজ চ্যালেঞ্জের মুখোমুখি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো এই চ্যালেঞ্জ আরও অধিক মাত্রায় আক্রান্ত। এবার আসি আমরা সর্বশেষ দিকে, সেটি হচ্ছে সন্ত্রাসবাদ। বহির্বিশ্বের অন্যতম হচ্ছে সন্ত্রাসবাদ। চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদ, বৈষম্য, কর্মহীনতা, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ, দ্বিমতদ ইত্যাদির প্রেক্ষাপটে ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে সন্ত্রাসবাদের উত্থান ঘটছে। সর্বশেষ যে বৈশ্বিক চ্যালেঞ্জে, সেটি হচ্ছে আন্তঃধর্ম সংলাপের অনুপস্থিতি। আন্তঃধর্ম অর্থাৎ ধর্মীয় নেতাদের মধ্যে ধর্মীয় বিষয়ে কোনো ডায়লগ হয় না, সংলাপ হয় না। এটার ফলে কি ঘটে? এটার ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় ভুগে থাকে। বিভিন্ন রাষ্ট্রে জায়ানবাদ মতবাদ রয়েছে, ধর্মীয় একটি উগ্রবাদী ধর্মীয় কাণ্ড বিভিন্ন রাষ্ট্রে চলছে। এই জেহাদের বিরুদ্ধে কাউন্টার আক্রমণ, কেউ বলতেছে আমি জেহাদি, কেউ বলতেছে এটি নাশকতা। এরকম নানা ধরনের উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে মারাত্মক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, যা সেই রাষ্ট্রের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।